হালকা রঙের একটা মেরুন লেহেঙ্গা পরে নিজের কক্ষে অবস্থান করছে আমিয়া। আজ তার বিয়ে। একটু পরেই গায়ে হলুদ। গত ৩ দিন থেকে নিজের বাবার কঠোর নজরদারিতে আছে সে। বিচক্ষণ আশরাফ শরীফ এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ছে না। সবসময় আশেপাশে কেউ না কেউ রয়েছে। তাই আমিয়া চাইলেও কিছু করতে পারছে না। বাধ্য মেয়ের মতো সবটা মেনে নিতে হচ্ছে। তবে আজ তার দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আমি আর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজ সে যে করেই হোক পালাবে। অন্তত একবার শেষ চেষ্টা করবে যাতে কোনোভাবে এই বিয়েটা আটকানো যায়। আমিয়া এমন ভাবনার মাঝেই রূপকথা এসে তার পাশে বসে। আমিয়া উদাস দেখে বলে, "মন খারাপ করে আছিস কেন? তোকে তো বলেছিলাম তোকে তো বলেইছিলাম আমার কিছু জরুরি কাজ আছে, তাই আসতে দেরি হলো। তবে এখন থেকে তোর বিয়ের সব রিচুয়ালে আমি থাকবো।" আমিয়া মলিন হাসে। তবে রূপকথা কে দেখে সে মনে একটা আশার আলো খুঁজে পায়। রূপকথায় এখন এরকম পরিস্থিতিতে তাকে সাহায্য করতে পারবে। আমিয়া মামির একটা হলুদ শাড়ি নিয়ে এসেছে তাকে পরানোর জন্য। আমিয়া চুপচাপ সেই হলুদ শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। এরপর সবাই গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। আমিয়া পাশে তখন কেবল ছিল রূপকথা। আমিয়া এই সুযোগে রূপকথাকে বলে, "রূপ, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? আমার বন্ধুত্বের দোহাই, এটা আমার জীবনের শ্রেষ্ঠ সাহায্য হবে।" আমিয়া কাতস্বর। রূপকথা কিছুটা আন্দাজ করতে পারে, তবু জিজ্ঞেস করে, "বল, কি সাহায্য চাস তুই?" আমিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, "আমি একবার শেষবারের মতো দুর্জয়ের সাথে দেখা করতে চাই। তুই একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবি?" রূপকথা বিস্ময় নিয়ে বলে, "আজ তোর বিয়ে, আর তুই? প্লিজ রূপ, তুই আমাকে এই সাহায্যটুকু কর। এটাই আমার তোর কাছে শেষ চাওয়া। আর কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। কিন্তু আমি কিভাবে? তুই কিছু কোনো তুই শুধু কোনোভাবে আমার বাইরে যাওয়ার ব্যবস্থা করে দে। আমি একবার সামনাসামনি দুর্জয়ের সাথে কথা বলতে চাই। ব্যাস এটুকুই। না হলে যে আজীবন আমার আফসোস থেকে যাবে।" রূপকথার আমি আর এমন করুণ আবদার আর ফেলতে পারে না। তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বলে, "ঠিক আছে, আমি দেখছি কি করা যায়।" গায়ে হলুদের পালা শেষ হয়ে কয়েক ঘন্টা অতিবাহিত হয়। বিয়ের সময় প্রায় ঘনিয়ে আসছে। এরই মধ্যে আমিয়াকে পার্লারে নেওয়ার সময় হয়ে এসেছে। আমিয়ার বাবা তার মামাতো বোনকে আমিয়ার সাথে পাঠানোতে চাইলে রূপকথা সেধে বলে, "আঙ্কেল, আমি যাই আমিয়ার সাথে?" আশরাফ শরীফ বলে ওঠে, তুমি তো আমাদের গেস্ট। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? তুমি এখানে বিয়েতে অনুষ্ঠানে উপভোগ করো।" রূপকথা আবেদন জানিয়ে বলে, "আপনি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন আঙ্কেল। আমি আমিয়াকে দেখে রাখবো।" "আচ্ছা ঠিক আছে, তবে যাও।" পার্লার থেকে সরাসরি আমিয়াকে নিয়ে একটি ক্যাফেতে দিকে রওনা দেয় রূপকথা। আমিয়া পরনে তখন লাল রঙের এক বেনারসি শাড়ি এবং সাথে বিয়ের স্পেশাল মেকআপ। নববধূ সাজে একদম নজরকাড়া। তবে তার মুখের মলিন আ আ আভায় ভাটা পড়েছে সব সৌন্দর্য। রূপকথা আমিয়ার দিকে তাকায় একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছে সে। অনেক বড় মুখ করে নিজের পিতৃ সমতুল্য মানুষটাকে কথা দিয়ে ফেলেছে রূপকথা যে সে নিজের এ আমি সে আমিয়াকে দেখে রাখবে। কিন্তু আদৌ সেই কথা রাখতে পারবে তো? আমিয়া যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়? নিজের ভাবনার মাঝে আমিয়াকে গাড়ি থেকে নামতে দেখতে পায় রূপকথা। তারা ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে। আমিয়া গাড়ি থেকে নামার সময় রূপকথা শুধায়, "ফিরে আসবি তো?" আমিয়া বলে, "সবটা নির্ভর করছে আজ দুর্জয়ের ওপর।" আমিয়া একটু বলেই ক্যাফেতে প্রবেশ করে। একটু চোখ বোলাতেই ডান দিকে এক কোণে একটি টেবিলে দুর্জয়কে বসে থাকতে দেখে ব্যস্ত অবস্থায়। দুর্জয়কে দেখেই বোঝা যাচ্ছিল সে ভীষণ বিরক্ত এবং রেগে আছে। আমিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, "আজই হয়তো আপনার এই বিরক্তির অবসান ঘটবে।" দুর্জয়ের সামনে এসে সে বলে, "সরি, আমার জন্য মনে হয় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আমার জন্য অনেক ভোগান্তি হলো বুঝি?"
দুর্জয় বিড়বিড় করে বলে, তুমি পুরোটাই আমার জন্য একটা ভোগান্তি। আমি আর কানে পৌঁছায় সে কথা। সে দুর্জয়ের উদ্দেশ্যে বলে, আমাকে দেখেন কেমন লাগছে? দুর্জয় বিরক্তি নিয়ে বলে, দূর থেকে যতদূর শুনলাম আজ তোমার বিয়ে। বিয়ের পর সুখী হও এটাই চাই। আমার তরফ থেকে তোমাকে যা বলার আগেও বলেছি, আবারও বলছি, আমার তোমার প্রতি কিছুই নেই। একটু অনুভূতি নেই আমার প্রতি? না। দুর্জয় স্পষ্ট জবাব। উম, আমি ম্লান হেসে বলে, আমি আজ শেষবারের মতো আপনার কাছে এসেছিলাম। আপনার কাছে বেশি কিছু চাওয়ার নেই। আমি জানতাম আপনি আমার আবারও নাই বলবেন, শেষবার আর সে তবু একবার চেষ্টা করে চেয়েছিলাম। আপনি আমি আজ আপনাকে আর জোর করব না। নিজের ভাগ্যকেই মেনে নিব। আমি এখন কিছুটা হলেও উপলব্ধি করছি যে আর যাই হোক জোর করে ভালোবাসাটা হয় না। আপনি ভালো থাকুন, সুখী হন। কিন্তু আমার ভালো থাকার কারণ না হন। আপনাকে ছাড়া খুশি হতে পারবো কিনা জানি না। তবে দোয়া করবেন আমার জন্য। দুর্জয় এবার বেশ বিরক্তের বিজ্ঞের মতো বলে, এসব আবেগ মাথা থেকে উম, দূর করো। আবেগ দিয়ে জীবন চলে না। আমার মতো ছেলেকে বিয়ে করে তুমি এমনিও সুখী হতে না। আমি এক বাউন্ডুলে, যার নিজের জীবনটা অগোছালো। আমার সাথে জীবন জড়ালে তুমিও আমার মতোই অগোছালো জীবন পেতে। তবে সব থেকে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি না, বা তোমার প্রতি আগ্রহ নেই। আর কোনো কিছু উম, না হোক, থাকলেও ভালোবাসাটা থাকা দরকার। সেটা আমাদের মাঝে হবার সম্ভব নেই। ঠিক আছে, ভালো থাকবেন। আমি চলি তাহলে। বলেই উঠে দাঁড়ায় আমিয়া। তার তার পক্ষে আর এই কষ্ট বহন করা সম্ভব হচ্ছে না। ফিরে আসার সময় শেষবারের মতো একবার পিছনে ফিরে দুর্জয়কে দেখে নিল। নিজের ভাগ্যর প্রতি আরেকবার অভিযোগ জানালো যে মনে থাকে সে ভাগ্যে থাকে না। বিয়ের আসরে শুভ্র মুখোমুখি বসে আছে আঙিয়া। শুভ্র ইতিমধ্যেই কবুল বলে দিয়েছে। এখন আমি আর পালা। সে কিছুতেই এই তিনটি বাক্য গঠিত শব্দটা মুখে আনতে পারছে না, গলা ধরে আসছে। অনেক কষ্টে নিজের মনের সাথে লড়াই করে বলে ওঠে, কবুল, কবুল, কবুল। ব্যাস, এরপর পুরো পৃথিবীটা তার কাছে ফ্যাকাশে হয়ে আসে। শেষবারের মতো চোখ বন্ধ করে দুর্জয়ের দিকে তাকায়। ওই লোকটা এখন আর তার নয়, কখনো ছিলও না। চোখ খুললেই শুভ্রকে দেখতে পায় সে। এই লোকটা আজ থেকে তার স্বামী, বৈধ এবং পবিত্র সম্পর্কের দাবি নিয়ে দাঁড়িয়ে আছে সম্মুখে। এখন এই ভবিষ্যৎটাকেই তাকে মেনে নিতে হবে। অন্তর ঝলসে গেলেও মনের ওপর জোর খাটিয়ে বয়ে নিয়ে বেড়াতে হবে এই সম্পর্কটাকে।